এক দশক পর চলতি বছরই হচ্ছে বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল। মহাসচিব পদে আসছে পরিবর্তন। রাজনীতি থেকে অবসর নিতে চান মির্জা ফখরুল, জানালেন একান্ত সাক্ষাৎকারে। কাউন্সিল আমরা আশা করছি এবছরই হবে। কাউন্সিল করে আমি অবসর নিতে চাই। বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ জামাত আমিরের। বললেন, সংসদে কণ্ঠরোধ করা হচ্ছে বিরোধী দলের। অতীতের চেয়ে ভবিষ্যতের ফ্যাসিজম ভয়াবহ হওয়ার শঙ্কা। ছুটির দিনও পাম্পে দীর্ঘ লাইন, গাড়ির চাপে মূল সড়কেও যানজট। জুনের জ্বালানি মজুতের চেষ্টায় সরকার। বিকল্প উৎস থেকে আনা হবে পরিশোধিত অপরিশোধিত তেল। 419 যাত্রী নিয়ে মধ্যরাতে ঢাকা ছাড়বে হজের প্রথম ফ্লাইট। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আশকোনা ক্যাম্পে শেষ সময়ের প্রস্তুতি। সেবা দিতে প্রস্তুত হজ মিশন। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এক দশক পর চলতি বছরেই হতে যাচ্ছে বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল। পরিবর্তন আসছে মহাসচিব পদে। সময় সংবাদকে একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন। কাউন্সিলের পর রাজনীতি থেকে অবসর নেয়ার কথাও জানান বিএনপি মহাসচিব। ইমরুল আহসানের রিপোর্ট। 10 বছর আগে সবশেষ কাউন্সিল হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। নানা চড়াই উতরাই আর আন্দোলনে ব্যস্ত থাকায় আর সম্মেলন করতে পারেনি দলটি। নির্বাচনের পর জোরে সোরে আলোচনায় বিএনপির কাউন্সিল। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সবশেষ সভায় ওঠে বিষয়টি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দিনক্ষণ ঠিক না হলেও এবছরই হচ্ছে দলের কাউন্সিল। তার আগে হবে তৃণমূলের সম্মেলন। কাউন্সিল আমরা আশা করছি এবছরই হবে এবং আমরা তার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সেটা নেব। এটা খুব শিগগিরই হবে। এই পার্লামেন্ট সেশন কিছুটা আমাদের কাজে বিঘ্ন সৃষ্টি করছে। এটা শেষ হয়ে গেলে আমরা শুরু করবো। এটা বলা মুশকিল। এটা নির্ভর করবে আমাদের প্রস্তুতির উপরে। আমরা তো কাউন্সিল হলে তাকে তৃণমূল পর্যায় থেকে শুরু করতে হয়, সেই জন্য কিছুটা সময় তো লাগবেই। উপজেলা জেলা কমিটিগুলো করে তারপর আশা করছি তাই। আমাদের চিন্তা ভাবনাটা সেভাবেই আছে। কাউন্সিলে নতুন মুখ আসবে মহাসচিব পদে। মির্জা ফখরুল জানান, রাজনীতি থেকে অবসর নিতে চান তিনি। আই এম টু টায়ার্ড। নেক্সট কাউন্সিল পর্যন্ত থাকছেন তো? তা তো থাকতেই হবে, নিয়ম তো তাই। আমি কাউন্সিল করে আমি একটু আপনার যাকে বলে যে আমি একটু অবসর নিতে চাই। এনাফ ইজ এনাফ। আমার বহুত বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছি। এখন ইটস বেটার টু রিটায়ার ফ্রম পলিটিক্স। রাষ্ট্রপতি হওয়ার কোনো আকাঙ্ক্ষা আছে কিনা এমন প্রশ্ন ছিল তার কাছে। আমার এগুলো কোনো ডিজায়ার নেই। আমার পলিটিক্সে কখনো কোনো ডিজায়ার ছিল না। এটা আমার ডেস্টিনি আমাকে এখানে নিয়ে এসছে। আমি আজ পর্যন্ত যে জায়গায় এসেছি এটা আমার ব্যক্তিগত কোনো সক্রিয় ভূমিকা ছিল না। আমার কাজটা হয়তো ছিল, কিন্তু আমার নিজের ইন্টেনশন ডিজায়ার থেকে আমি এখানে এসেছি, এটা আমি কখনোই মনে করি না। 2011 সালের মার্চে ভারপ্রাপ্ত মহাসচিব হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2016 সালের কাউন্সিলের পর থেকে সামলাচ্ছেন মহাসচিবের দায়িত্ব। ইমরুল আহসান, সময় সংবাদ, ঢাকা। বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডক্টর শফিকুর রহমান। সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। জামাত আমির বলেন, সংবিধানে নিজেদের ইচ্ছে মতো সংশোধন করে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চায় সরকার। মহান রবের প্রতি তার জন্য শুকরিয়া আদায়। রাজধানীর মগবাজার আল ফালা মিলনায়তনে জেলা ও মহানগর আমির সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। এতে প্রধান অতিথি ছিলেন বিরোধী দলীয় নেতা ও দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। মিডিয়াকে সত্য প্রকাশে বারণ করা হচ্ছে। উদ্বোধনী আয়োজনে বক্তব্য দেন জামায়াত আমির। তার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের যোগ সাজশে কারচুপি হলেও দেশের স্বার্থে ভোটের ফল মেনে নিয়েছে 11 দলীয় ঐক্য। সংবিধানের দোহাই দিয়ে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের অপচেষ্টা হচ্ছে বলেও জানান তিনি। ব্যাপক অনিয়ম করে জনগণের প্রত্যাশার কবর রচনা করা হয়েছে। এত বড় দলীয় বা জোটগত ক্ষতি আমরা মেনে নিয়েছি বৃহত্তর স্বার্থে। যে যে জায়গায় সংবিধানের বর্তমান অবস্থানকে পরিবর্তন করার জন্য অধ্যাদেশ জারি হয়েছে, সেই জায়গাগুলো বিএনপি বদলাতে চায় না। অর্থাৎ ওই জায়গাগুলো রেখে দিয়ে ফ্যাসিবাদী কায়দায় তারা হয়তো দেশ চালাতে চায়।
ডাক্তার শফিকুর রহমানের দাবি, সংসদে বিরোধী দলের কণ্ঠরোধ করা হচ্ছে। জ্বালানি ও স্বাস্থ্য খাতে সরকারের অব্যবস্থাপনার সমালোচনা করেন তিনি। আমাদেরকে যখন সংসদে ন্যায্য বিষয়ে কথা বলতেই দেওয়া হবে না, তখন আমাদের জায়গা থাকে রাজপথ। জ্বালানি সংকট নাই, অথচ লোডশেডিং এখন মিনিমাম 6 ঘন্টা, ম্যাক্সিমাম 10 ঘন্টা। বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে গণতান্ত্রিক পরিস্থিতি প্রশ্নবিদ্ধ হচ্ছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। আমরা দেশবাসীকে বলবো, সতর্ক হন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জোর করে এটা ছুটির দিনও রাজধানী সহ বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। এতে মহাসড়কে তৈরি হয়েছে যানজট। বিস্তারিত জানাতে রাজধানীর আসাদগেট এলাকায় আছেন ফরহাদুর রহমান এবং গাজীপুরের শ্রীপুরে আছেন মেহেদী হাসান। সরাসরি প্রথমে যাচ্ছি ফরহাদের কাছে। ফরহাদ, সকল পেট্রোল পাম্প থেকে যানবাহন চালকরা তেল সংগ্রহ করতে পারছেন। তার মাঝে অন্যতম এই সোনার বাংলা, এই মুহূর্তে তারা তেল সরবরাহ করছেন। দীর্ঘ লাইনে অপেক্ষা করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মোটরসাইকেল চালকরা তেল নিচ্ছেন। এখানে মূলত দুটি পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে। প্রথমত যারা ফুয়েল পাস থেকে তেল নিচ্ছেন তারা 1000 টাকার তেল নিতে পারছেন, আর যারা স্বাভাবিকভাবে ফুয়েল পাস ছাড়া তেল নিচ্ছেন তারা 500 টাকা পর্যন্ত জ্বালানি নিতে পারছেন। এই পাম্পে সকাল থেকে বেশ কিছুক্ষণ সময় আসলে তেল মজুদ না থাকার কারণে তারা আসলে সরবরাহ করতে পারছিলেন না, বিপণন কার্যক্রম বন্ধ ছিল। যারা আসলে তেল নিচ্ছেন বাইকারদের সাথে আমরা কথা বলেছি, অনেকেই বেশিরভাগ মানুষজন ফজরের পরে অর্থাৎ ভোর 6টার পর থেকে এখানে অপেক্ষা করছেন এবং এই মুহূর্তে এসে তেল সংগ্রহ করতে পারছেন। প্রাইভেট কার চালকদের অবস্থা আরও করুন। অনেকে বলছেন গতকালকে রাত থেকে বিকাল থেকে অপেক্ষা করছেন, এমন দাবিও কিন্তু অনেকেই করছেন যে তারা এতটা ভোগান্তি পুহিয়ে তারপর তেল তারা এই আসলে পাম্প থেকে সংগ্রহ করতে পারছেন। তার পাশে এই আসাদ গেটের এলাকার দুটি পাম্প তালুকদার ফিলিং স্টেশন, সেটি কিন্তু তেল সরবরাহ করছেন না। অধিকাংশ সময় আমরা দেখতে পাচ্ছি তারা বিকেলের দিকে তেল সরবরাহ করে থাকেন এবং এইখানে যারা আসলে অপেক্ষা করছেন তারা ভোগান্তির কথা তো বলছেনই, তারা বলছেন যে ছুটির দিনে একটু সময় পান, তারা অফিস আদালতের ফাঁকে অন্যান্য দিন তারা তেল নিতে পারে না, কিন্তু ছুটির দিনে এসেও তারা যে ভোগান্তিটা আসলে পোহাচ্ছেন সেটি অস্বাভাবিক। কারণ অন্যান্য দিন যেটি দেখা গেছে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করে তেল সংগ্রহ করা যায়, কিন্তু আজকে সেটি অনেক বেশি দীর্ঘ সময় তাদের অপেক্ষা করতে হচ্ছে এবং এই ভোগান্তি কবে শেষ হবে সেই প্রশ্ন তারা বারবারই তুলছেন এবং এটি যাতে দ্রুতই সমাধান হয় সেই প্রত্যাশা তারা করছেন। তো রাজধানীতে এই যখন ভোগান্তির অবস্থা, রাজধানীর বাইরে একটু যেতে চাই, গাজীপুরের শ্রীপুরে আছেন মেহেদী হাসান, সেখানকার অবস্থা আমাদেরকে জানাবেন মেহেদী হাসান। মানুষের জ্বালানি চাহিদার কাছে কিন্তু সকল প্রকার নিয়ম শৃঙ্খলা আসলে ভেঙে পড়েছে, হার মেনেছে। সকাল থেকে দেখছি গাজীপুরের শ্রীপুরে বেশ কয়েকটি পাম্পে আসলে তেল দেওয়া হচ্ছে। যেই পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছে প্রতিটি পাম্পেই হাজার হাজার মানুষ, তাদের অপেক্ষা। বিশেষ করে আমরা কারোর সাথে কথা বলেছিলাম, তারা গতকাল থেকে অপেক্ষা করছেন, তার উপর সকাল থেকে তীব্র রোদ, ভ্যাপসা গরমে কেউ কেউ অসুস্থ হয়েও পড়েছে। আমরা দেখছি মহাসড়ক ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপরে এই মুহূর্তে যে পাম্পটি রয়েছে, বিশেষ করে এসএস কাজী ট্রেডার্স ফিলিং স্টেশন, সেই স্টেশনে কিন্তু গতকাল আমরা জানতে পেরেছি এখানে জ্বালানি তেল এসেছে, বিশেষ করে অকটেন এবং পেট্রোল থাকার কথা। তবে সে আপাতত শুধুমাত্র পেট্রোল এখানে এসেছে এবং পেট্রোলের সরবরাহ করা হচ্ছে সকাল থেকে এবং গ্রাহকরা সেই খবরে উৎসুক জনতা। আমরা গতকাল রাত থেকে আসলে দেখছি যে এই এলাকায় এই মহাসড়কের উপর সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছেন। কেউ কেউ কিন্তু এখানে খাবার নিয়ে এসেছেন, কেউ কেউ মহাসড়কের উপর বসে খাবার খাচ্ছেন, সেই সারা রাত এই সড়কে রাত কাটিয়েছেন। তারপরও আসলে এখন দুপুরের নাগাদ এখন পর্যন্ত মানুষের ভিড় কমেনি। শুধুমাত্র মোটরসাইকেলের চাহিদা মেটাতেই কিন্তু হিমশিম খাচ্ছে পাম্প কর্তৃপক্ষ। তাছাড়া অন্যান্য যে পরিবহন, বিশেষ করে প্রাইভেট পরিবহনগুলো রয়েছে, সেই পরিবহনগুলো কিন্তু এখন পর্যন্ত সিরিয়াল অনুযায়ী তারা কিন্তু এই পাম্প পর্যন্ত আসতেই পারছে না। তাছাড়া শিল্প প্রতিষ্ঠানের যে পরিবহনগুলো সেগুলো কিন্তু কোনোভাবে আসলে তেল নেওয়ার জন্য পাম্প পর্যন্ত আসতে পারছে না। তো এই ছিল গাজীপুরের জ্বালানি সংকটের পরিস্থিতি আমার কাছে। গাজীপুর থেকে জ্বালানি সংকট নিয়ে সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহেদী হাসান এবং এর আগে আমরা ছিলাম রাজধানীর আসাদগেট এলাকায়, সেখান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফরহাদুর রহমান। দেশে এপ্রিল ও মে মাসের জন্য জ্বালানির পূর্ণ মজুদ আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, বিকল্প উৎস থেকেও সরকার জুন মাসের জন্য জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে সরকার। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি পরিদর্শন করেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে। বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি সংগ্রহের চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। ইস্টার্ন রিফাইনারি বন্ধ থাকায় পরিশোধিত জ্বালানি আমদানিতে মনোযোগ দিয়েছে সরকার।
2029 সাল থেকে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটের কার্যক্রম শুরু হবে বলে জানান প্রতিমন্ত্রী। শিল্প ও কৃষিকে গুরুত্ব দিয়ে বর্তমানে বিদ্যুৎ ব্যবস্থাপনা ঠিক রাখা হচ্ছে বলেও জানান তিনি। আমরা বিকল্প সূত্র থেকে আমরা আমাদের জ্বালানি সংগ্রহ করবার জন্য আমরা চেষ্টা করছি, সেটা যেমন রিফাইন্ড অয়েল অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ক্রুড অয়েলও সংগ্রহ করবার চেষ্টা করছি। আমাদের আরও 2টো কার্গো স্ট্যান্ড বাই রয়েছে, আমরা আশা করছি এই মাসের শেষার্ধে একটি কার্গো এসে পৌঁছাবে। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে এবং গর্বের সাথে বলতে পারি, বাংলাদেশের ইতিহাসে যেটি কখনোই হয়নি, বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। বাংলাদেশের পাশে থাকতে বৈশ্বিক উন্নয়ন সহযোগীদের বিশেষ আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাংক ও ইউএস চেম্বার ভবনে গোলটেবিল বৈঠক শেষে একথা জানান তিনি। বলেন, জ্বালানি, ভোগ্যপণ্য ও আইসিটি খাতসহ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলা সহ ভোগ্যপণ্য খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এসব খাতে বিনিয়োগেও আগ্রহী দেশটি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুরে বিশ্বব্যাংক ভবন ও ইউএস চেম্বার অব কমার্স ভবনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে একথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ আমেরিকার ট্রেড রিলেশনশিপটা একটা ভিন্ন পর্যায়ে কিভাবে যেতে পারে, যে আমরা বোথ সাইড থেকে কি ট্রেড করতে পারি। আলোচনায় অংশ নেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সহ ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল, যুক্তরাজ্য, আটলান্টিক কাউন্সিল ও জাইকা। অর্থমন্ত্রী জানান, ভোগ্যপণ্য, জ্বালানি ও তথ্য প্রযুক্তি খাতে সহযোগিতা এবং বিনিয়োগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়েছে। বর্তমানে আমেরিকা বাংলাদেশ ট্রেডের যেখানে সুযোগ আছে, এই এরিয়াগুলোতে আমরা কিভাবে কাজ করতে পারি। অনেকগুলো এলাকা এখানে জ্বালানি থেকে শুরু করে কমোডিটি থেকে শুরু করে এখানে আমাদের বিরাট অপরচুনিটি রয়ে গেছে। আইসিটি সেক্টরে হিউজ অপরচুনিটি। এখানে আমেরিকানরা কোঅপারেট করতে চায়, বিনিয়োগ করতে চায়। তারা খুবই ইন্টারেস্টেড বাংলাদেশে টেকনিক্যাল সাপোর্ট, বিনিয়োগ এর ব্যাপারে খুবই ইন্টারেস্টেড। যে কোনো সংকটে বাংলাদেশকে এডিবি, বিশ্বব্যাংক সহ উন্নয়ন সহযোগীরা সহায়তা করতে আগ্রহী। তবে চলমান এই প্রক্রিয়ায় বাণিজ্য প্রস্তাবনা বা প্যাকেজ কি হবে সেদিকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ, জানান অর্থমন্ত্রী। বিএনপির অর্থনৈতিক পলিসি ম্যানিফেস্টোর সাথে অ্যালাইন, এবং যেহেতু তারা অ্যালাইন, তারা এখানে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত আছে। বাট ফাইনাল প্যাকেজটা কি হবে, এগুলো আলোচনা হচ্ছে। আলোচনা শেষ হবে, তারপর আমরা বুঝতে পারবো যে ফাইনাল প্যাকেজটা কি হবে। সৃষ্টিশীল অর্থনীতির দেশ হিসেবে বিভিন্ন বিষয়ে এদিন বাংলাদেশ মিশন আলোচনায় বসে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে। এছাড়া বাজেট ঘাটতি পূরণে জাইকার সাথেও আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ। হাম সংক্রমণ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আছেন রিপোর্টার মনির হোসেন এবং কিশোরগঞ্জে আছেন নূর মোহাম্মদ। সরাসরি শুরুতেই যাচ্ছি মনিরের কাছে। মনির, প্রতিদিনই হাসপাতালগুলোতে নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাম এবং হামের উপসর্গ নিয়ে। এই মুহূর্তে আছি রাজধানীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে। এই হাসপাতালে বর্তমানে রেকর্ড সংখ্যক রোগী ভর্তি আছে, 420 জন হামের রোগী, এবং গতকাল অর্থাৎ একদিনে সর্বোচ্চ 121 জন রোগী ভর্তি হয়েছে এই হাসপাতালে, এবং একই সময়ে হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 73 জন। এই হাসপাতালে যারা ভর্তি আছে অধিকাংশ রোগী ঢাকার বাইরে থেকে অর্থাৎ বিভিন্ন জেলা থেকে আসছেন, এবং বিভিন্ন জেলা থেকে আসার কারণে এই হাসপাতালে প্রতিদিনই যে ভর্তির সংখ্যা সেটি বাড়ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এবং এখানে যারা ভর্তি আছে অধিকাংশই 2 বছরের কম বয়সের শিশুরা, যার কারণেই কিন্তু চিকিৎসকরা বলছেন যে এই বয়সের যে শিশুরা তাদেরই সংক্রমণের ঝুঁকি এবং যে শরীরের যে অন্যান্য যে জটিলতা কিংবা যে সংকটাপন্ন
অবস্থা, সেই সংকটাপন্ন অবস্থা তৈরি হচ্ছে। তো চিকিৎসকরা আসলে বলছেন যে এই যে চিকিৎসা এবং বারবার এবং যে প্রাদুর্ভাব যেটি বাড়ছে, এই প্রাদুর্ভাব কমানোর জন্য যে স্বাস্থ্যবিধি, সেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিশেষ করে যে শিশুদের জ্বর সর্দি হচ্ছে তাদেরকে আইসোলেশনের ব্যবস্থা করা এবং তাদেরকে জনসমাগমে না নেয়ার। তো এই ছিল রাজধানী থেকে হামের প্রাদুর্ভাবের সবশেষ। আমরা যেতে চাই কিশোরগঞ্জ, সেখানে আছেন সহকর্মী নূর মোহাম্মদ। কিশোরগঞ্জে প্রতিদিনই বাড়ছে হামির প্রাদুর্ভাব। হামির উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। গত 24 ঘন্টায়, আমি যদি কিশোরগঞ্জের পরিসংখ্যানগুলি বলি, গত 24 ঘন্টায় 29 জন হামির উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে এসেছেন এবং এদের মধ্যে 19 জনকেই ভর্তি করা হয়েছে, বেশিরভাগই যাদের শিশু। আমি এখন আছি যে কিশোরগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতালে। এই হাসপাতালটিতে এখনও যে 13 জন যে হামে আক্রান্ত হয়ে ভর্তি আছেন। আমি কথা বলেছিলাম কিশোরগঞ্জের যে সিভিল সার্জন ডাক্তার অভিজিৎ শর্মা, তিনি জানিয়েছেন যে এ পর্যন্ত কিশোরগঞ্জে যে 362 জন রোগী হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালে এসেছেন, চিকিৎসা নিয়েছেন এবং তার মধ্যে 180 জনেরই হামের উপসর্গ ধরা পড়েছে বা হাম রোগী হিসেবে চিহ্নিত হয়েছেন। তারা যেটি বলেছেন যে এখানে মোটামুটি হাম পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রণে আছে এবং আগামী 20 যে এপ্রিল টিকা কর্মসূচি পালিত হবে, এর মাধ্যমে যে হাম পরিস্থিতি অনেকটাই তাদের নিয়ন্ত্রণে চলে আসবে, এমনটি আশা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তো কিশোরগঞ্জের হাম পরিস্থিতি নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ। হাম পরিস্থিতির সর্বশেষ তথ্য জানতে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম কিশোরগঞ্জে। তার আগে ছিলাম রাজধানী ঢাকায়। সময় সংবাদে আরও থাকছে। 10 দিনের যুদ্ধবিরতিতে ইসরায়েল লেবানন, দ্রুত ইরান যুদ্ধ শেষ হবে পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প। চুক্তির জন্য পাকিস্তান সফর করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। চলতি বছরের হজ যাত্রা শুরু হচ্ছে আজ। আশকোনা হজ ক্যাম্পে আসছেন যাত্রীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শাহিন, চলতি মৌসুমের প্রথম হজ যাত্রার আর মাত্র 11 ঘন্টা সময় বাকি আছে। মূলত রাত 12:30টার সময় প্রথম ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ইতিমধ্যে যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু আশকোনার এই হজ ক্যাম্পে এসে উপস্থিত হয়েছেন এবং বেশিরভাগ যাত্রী কিন্তু আজকে সকালে এসেছেন এবং কেউ কেউ গতকালকে এসে এই জায়গায় অবস্থান করছেন এবং বিকেল থেকে সন্ধ্যা নাগাদ সময়ের মধ্যে যাত্রীদের যেসব আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো এখানেই সম্পূর্ণ করা হবে এবং 12:30 নাগাদ সে ফ্লাইটটি ছেড়ে যাবে। প্রথম যে ফ্লাইটটি ছেড়ে যাবে সেটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাতে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন এবং হাজিদের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ বিনিময় করবেন এবং শুভেচ্ছা বিনিময় করবেন। পাশাপাশি এখানকার যারা হাজিরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। এবারে হজ যাত্রার যে সামগ্রিক ব্যবস্থাপনা রয়েছে সেই সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে কিন্তু বেশিরভাগ যাত্রী কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি কিছু কিছু অব্যবস্থাপনার কথাও যাত্রীরা বলছে। তো এই ছিল আমার কাছে আসলে আজকে যে প্রথম হজ যাত্রা সেখান থেকে তার সর্বশেষ খবর। রাজধানীর মাদানী এভিনিউতে জেসিআই কার্নিভালে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সম্পদের পরিমাণ খুবই কম, কিন্তু তারপরে আমি বলবো যে আমরা এই শত প্রতিকূলতার মধ্য দিয়েও এই গত 56 বছরে আমাদের অনেকগুলো ইতিবাচক অর্জন আছে। সেই অর্জনগুলো কি আমি আপনাদেরকে একটি কথা বলি যে 1971 সালে যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করি, তারপরে যখন দেশ স্বাধীন হয় তখনকার যে পপুলেশন সেন্সাস তার অনুযায়ী দেখা যায় যে আমাদের মানুষের সংখ্যা হচ্ছে 7.5 কোটি এবং খাদ্য ঘাটতির পরিমাণ হচ্ছে প্রায় 28 লক্ষ টন। আজকে 18 কোটি মানুষের দেশে খাদ্য ঘাটতি প্রায় নাই বললেই চলে। রাজধানীর জেসিআই কার্নিভালে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এবার বাণিজ্যের সংবাদ। বাজারে ভোজ্য তেলের সংকট কাটেনি, একেবারেই সরবরাহ নেই কয়েকটি প্রতিষ্ঠানের বোতলজাত সয়াবিন। বাড়তি দামে বিক্রি হচ্ছে পাম ও খোলা সয়াবিন তেল।
রাজধানীর কারওয়ান বাজারে সরবরাহ কমেছে লবণেরও, কারণ হিসেবে গ্যাস সংকটে উৎপাদন ঘাটতিকে সামনে এনেছেন ব্যবসায়ীরা। এছাড়া মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব পড়েছে বিভিন্ন ধরনের মশলার দামে। 1 মাসের ব্যবধানে কেজিতে 500 টাকা পর্যন্ত বেড়েছে এলাচ আর লবঙ্গের দর। তবে কমতির দিকে রয়েছে মুরগির বাজার। 1 সপ্তাহ আগের তুলনায় 10 থেকে 20 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা থেকে 180 টাকা কেজিতে, আর সোনালী মুরগির দাম কেজিতে 70 টাকা কমে বিক্রি হচ্ছে 380 টাকায়। মানিকগঞ্জে নিখোঁজের 5 ঘন্টা পর ভুট্টা ক্ষেত থেকে মিলল শিশুর মরদেহ। এ ঘটনায় জড়িত অভিযোগে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছেন। গুরুতর আহত একজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। স্বর্ণের কানের দুল চুরি করতেই শিশুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। বাবা মায়ের দেয়া শখের কানের দুলি কাল হলো 7 বছর বয়সী শিশু আতিকার। স্বর্ণের জন্য অকালে নির্মমভাবে প্রাণ দিতে হলো তাকে। শিশু সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা, কোনো সান্ত্বনাতেই থামছে না আহাজারি। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল 5টার দিকে দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে খোঁজখবর চালাতে মাইকিং করা হয়। তৎক্ষণাৎ বিষয়টি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। পরে রাত 10টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা খেতে হাত পা বাঁধা অবস্থায় আতিকার নিথর দেহ উদ্ধার করেন স্থানীয়রা। এ ঘটনায় জড়িত সন্দেহে পিতা পুত্র সহ 3 জনকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। এতে অটোচালক পান্নু মিয়া ও তার ভাই ফজলু ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত অবস্থায় পান্নু মিয়ার ছেলে নাজমুলকে ভর্তি করা হয় সদর হাসপাতালে। আমার বুকে আমারটা ফেরত দিতি, আমি কেমনে থাকুম আমার মায়ের ছাড়া। কিছু ওই মাদকাসক্ত ছেলে বলে আছে, আমি ওদের নাম বলতে পারবো না, ওরাই একজন ওকে ডেকে নেয়। চুরি আমার থেকে ছোটখাটো করতে করতে এখন বড় পর্যায়ে চলে গেছে, এখন খুন করে ফেলেছে। আমরা চাই তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি। অন্যদিকে গণপিটুনিতে নিহতদের বাড়িতেও এখন শোকাবহ পরিবেশ। যদি তার পোলাপান মাইরা থাকে, যে মাসে তারে মার, দেশে আইন আছে, বিচার আছে, আপনার আছে। দ্রুত এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার। আইনি প্রক্রিয়া গ্রহণ করার জন্য আমাদের সমস্ত যে প্রক্রিয়াগুলি রয়েছে আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি, এবং যারা এটাতে দোষী থাকবে তাদের ব্যবস্থা নেব। নিহত আতিকা স্থানীয় একটি ইবতেদায়ী মাদ্রাসার 1ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। সময় সংবাদ, মানিকগঞ্জ। দেখছেন সময় সংবাদ। ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে তিনি যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে পুরো বিবৃতিতে হিজবুল্লাহর কথা উল্লেখ না থাকলেও চুক্তিতে গোষ্ঠীটিকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান ট্রাম্প। অন্যদিকে মন্ত্রিসভায় ভোট হওয়ার আগেই লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করায় ক্ষোভের সৃষ্টি হয়েছে ইসরায়েলে। এদিকে যুদ্ধবিরতির খবর জানার পরই বৈরুতের রাস্তায় নেমে আসেন লেবানিজরা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 1 দশক পর চলতি বছরই হচ্ছে বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল। মহাসচিব পদে আসছে পরিবর্তন। রাজনীতি থেকে অবসর নিতে চান মির্জা ফখরুল, জানালেন একান্ত সাক্ষাৎকারে। কাউন্সিল আমরা আশা করছি এবছরই হবে। কাউন্সিল করে আমি অবসর নিতে চাই। বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ জামাত আমিরের। বললেন, সংসদে কণ্ঠরোধ করা হচ্ছে বিরোধী দলের। হাম ও জ্বালানি সংকট নিয়ে সরকারের সমালোচনা। এবং ছুটির দিনও পাম্পে দীর্ঘ লাইন, গাড়ির চাপে মূল সড়কেও যানজট। জুনের জ্বালানি মজুতের চেষ্টায় সরকার। বিকল্প উৎস থেকে আনা হবে পরিশোধিত অপরিশোধিত তেল। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ইকবাল। নিবিড়, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।